নেতৃত্ব দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন এই কথাটা বলতে গেলে তখন মনে পড়ে রবীন্দ্রনাথের সে বিখ্যাত গানের কথা, শুনে তোমার মুখের বাণী আসবে ফিরে বনের প্রাণী, হয়তো তোমার নিজের ঘরে পাষাণ হিয়া গলবে না। সারা পৃথিবী এখন শেখ হাসিনাকে নিয়ে গবেষণা করছেন, ধন্যী ধন্যী করছেন। আপনি ঋষি সুনাক তো একেবারে স্পষ্ট করে বলেছেন যে আপনি শুধু আমার কাছে অনুকরণীয় ব্যক্তি নয়, আমার দুই কন্যার কাছেও কিন্তু আপনি অনুকরণীয় ব্যক্তি। আপনি খেয়াল করে দেখেছেন হাঁটু গেড়ে বসে ঋষি সুনাক ব্রিটেনের প্রধানমন্ত্রী তারা কিভাবে বঙ্গবন্ধু কন্যার সাথে কথা বলছেন। এই বাস্তবতাগুলো আমাদের অনেকে উপলব্ধি করে না। আমি একটু শেষ করে আনি, কেন জরুরি মাননীয় প্রধানমন্ত্রীর সফরটি কেন জরুরি ছিল। আপনি দেখেন এই যে মুক্ত বাণিজ্য চুক্তির যে পর্যালোচনা, এটা খুবই জরুরি একটি বিষয়। আপনি ইন্ডিয়া, মায়ানমার, থাইল্যান্ড টেরিটোরিয়াল যে হাইওয়ে, এটা আমাদের যে জন্য কত জরুরি সেই বিষয়টা মাননীয় প্রধানমন্ত্রী তার প্রত্যাশার কথা ব্যক্ত করেছেন। আপনি একটু আগে উল্লেখ করলেন না যে মুক্ত বাণিজ্য আলোচনা শুরুর জন্য একটি লেটার অফ ইন্টেন্ট, লেটার অফ ইন্টেন্ট মানে এটাকে অভিপ্রায় পত্র বলা হয়, অভিপ্রায় চুক্তি, যে আমরা তিনজন মিলে অভিপ্রায় ব্যক্ত করলাম, এটা এই চুক্তি স্বাক্ষর। এই যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আমরা কি সবাইকে উপলব্ধি করতে পারি, আমরা কি বুঝি? আপনি খেয়াল করে দেখুন তো, যখন কোভিডের অভিঘাতে সারা পৃথিবী পর্যদস্ত, তার পরবর্তীতে আমাদের বলার পরে খাড়াঘা পৃথিবীতে নেমে আসলো রাশিয়া ইউক্রেন যুদ্ধ। আপনার মনে পড়ে? আপনি তো গণমাধ্যমের একজন দায়িত্বশীল ব্যক্তি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে নতুন ভবন, সেই ভবনের উদ্বোধনের দিন মাননীয় প্রধানমন্ত্রী বক্তৃতায় কি বলেছিলেন? স্পষ্ট করে বলেছেন রাশিয়াকে শিক্ষা দিতে চান, খুব ভালো কথা, স্যাংশন পাল্টা স্যাংশন দিয়ে সারা পৃথিবীর মানুষকে কষ্ট দিচ্ছে। আর কেউ বলেছেন? বঙ্গবন্ধু কন্যা বঙ্গবন্ধুর পথ ধরেই কিন্তু এগিয়ে চলেন, তার আদর্শের উত্তরসূরি। আমি যুক্ত করি আপনাকে। আপনি বঙ্গবন্ধুর একজন খুব প্রিয় বন্ধু ছিলেন, হোয়ারে বোমেদিন, এবং তিনি আলজাসের জোট নিরপেক্ষ সম্মেলনের যে উদ্যোক্তা ছিলেন। তিনি বঙ্গবন্ধুকে এত বেশি পছন্দ করতেন, এই যে যখন 1973 সালে যখন আরব ইসরায়েল যুদ্ধ শুরু হয়, সেই ভয়ঙ্কর সে যুদ্ধটি, সেই যুদ্ধের সময় পৃথিবীর কোনো মুসলিম প্রধান দেশ এই ব্যাপারে কোনো ইসরায়েলের বিরুদ্ধে বিবৃতি দেয়নি। বঙ্গবন্ধু 28 জন মেডিকেল কোরের টিম পাঠিয়েছিলেন মোহাম্মদ জমিরের নেতৃত্বে। আপনার এখানে রাষ্ট্রদূত জমির যিনি আসেন, আপনি খেয়াল করে দেখেছেন। এবং তখন মধ্যপ্রাচ্যের এই পাশে ওই আরব ইসরায়েল যুদ্ধের সময় আরবের জনগণের পক্ষে দাঁড়ানো, এটা খুবই একটা সাহসের পরিচয় ছিল। বঙ্গবন্ধু সেই কাজটি করেছেন। অতএব আজকে অনেকে অনেক কথা বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী যখন সংবাদ সম্মেলনের প্রশ্নের উত্তর দেন, তিনি সোজা সাপটা উত্তর দেন এবং ইনিয়ে বিনিয়ে কথা বলেন না। আমাদের তো অনেকেই মানে ইনিয়ে বিনিয়ে কথা বলেন, কত কথা শুনি। আজকে তো তথ্য প্রবাহের এই বারবারন্তের সময় অনেক বিভ্রান্তিকর তথ্য কিন্তু আমাদের সামনে উঠে আসে। আমি শুধু একটি কথা বলবো, এই যে বিমস্টেক, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ থাইল্যান্ড এবং বাংলাদেশ দুটোই কিন্তু বিমস্টেকের সদস্য। বর্তমান সভাপতি হচ্ছে এটার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী, এবং তাকে যেভাবে তিনি মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, আপনি দেখবেন গণমাধ্যমে এই বক্তব্য কিন্তু উঠে এসছে। এই গণমাধ্যমে তিনি স্পষ্ট করে তা বলেছেন, গণমাধ্যমে উঠে এসেছে। এটা আমি এখনো যে মনে করি তারা দুজন একমত পোষণ করেছেন, বিমস্টেক এই অঞ্চলে 180 কোটি মানুষের অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি হতে পারে, এবং এটার জন্য তিনি উদ্যোগ গ্রহণ করতে বলেছেন। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যাকে তিনি সাধুবাদ জানিয়েছেন এবং তার এই সহযোগিতার কারণে তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আপনি কি বলবেন? এই যে জলবায়ু উষ্ণতার কথা যখন আবুল কালাম আজাদ বলেন, আমার মনে পড়ে 2015 সালে মাননীয় প্রধানমন্ত্রীকে জাতিসংঘ অধিবেশনে তাকে চ্যাম্পিয়ন্স অফ আর্থ উপাধি দেওয়া হয়, সর্বোচ্চ জাতিসংঘের যে এই বিষয়ে যে পদকটি।
কারণটা কি? যখন দেওয়া হয়েছে তখন বলা হয়েছিল যে কি কারণে দেওয়া হলো। ওখানে একটা কথা উল্লেখ করা হয়েছে, এই প্রধানমন্ত্রী তিনি 2008 সালে নির্বাচনের পর সরকার পরিচালনার দায়িত্বে এসে এই কয়েক বছরে মাত্র তিনি 10% বনাঞ্চল বৃদ্ধি করেছেন। আমরা তো অনেক কথাই শুনি। আপনি চিন্তা করতে পারেন বাংলাদেশ কত আজ থেকে 15 বছর আগে কোথায় ছিল? কোন অন্ধকারে বাংলাদেশ ছিল, আর কোন আলোতে বন্ধ করে নিয়ে গেছেন। এই গত 2-3 দিন আগেই আমরা বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন করেছি। এই যে ভাবতে পেরেছিল কেউ? বঙ্গবন্ধু কন্যা 2001 সালে রেখে গেছেন 4300 মেগাওয়াট বিদ্যুৎ। তিনি 7 বছর পরে যখন আবার তিনি সরকার পরিচালনার দায়িত্বে এসেছেন, তিনি পেয়েছেন 3200 মেগাওয়াট বিদ্যুৎ, অর্থাৎ 1100 মেগাওয়াট বিদ্যুৎ নাই হয়ে গেছে। অনেক কথা কিন্তু বলেন অনেকেই, সেটাই কিন্তু আজকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী তার সংবাদ সম্মেলনে জানতে পেরেছি। সংক্ষিপ্ত করে আপনার বিমস্টেক সম্পর্কে আপনার কাছ থেকে একটু মন্তব্য শুনতে চাই। আসলে কি, মানে যে কথাটি সুভাষ শেখর বলেছেন যথার্থ অর্থে, আপনি খেয়াল করবেন যে বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনা, যেটি আমি বলেছি অনেক আগে থেকে বিশ্ব নেতা, আমি আরেকটি আলোচনা সভায় অন্য একটি চ্যানেলে বলেছি যে আমরা কেউ কিন্তু স্বীকার করি বা না করি তাতে কিচ্ছু এসে যায় না, সারা বিশ্বের মানে বিশ্ব নেতৃবৃন্দের সমীহ আদায় করেছেন তিনি তার যোগ্যতা, দক্ষতা, দূরদৃষ্টি দিয়ে। এবং আপনি এই যে জলবায়ু পরিবর্তনের যে তহবিলটা তিনি তো আন্তর্জাতিক অঙ্গনে উত্থাপন করেছেনই, নিজস্ব তহবিল থেকে কিন্তু বাংলাদেশে আমাদের অর্থ সংগ্রহ করে যেটি করেছেন। এবং আরেকটি আপনি দেখবেন যে বিভিন্ন দেশে আজকেও বলেছেন যে থাইল্যান্ড এবং আঞ্চলিক মানে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে যদি সুসম্পর্ক রাখা না হয় তাহলে তো একটি দেশ এগোতে পারে না। এবং আপনি আমাদের এখানে চিকিৎসার জন্য অনেকেই যাদের সামর্থ্যবান আছেন এই দেশে চিকিৎসা বাদ দিয়ে কিন্তু থাইল্যান্ডে চলে যান। তিনি মাননীয় প্রধানমন্ত্রী এবার কিন্তু সফরে বলেছেন যে শিক্ষা, অন্যান্য খাতে তো সহযোগিতা, বিশেষ করে আমাদের স্বাস্থ্য খাতে যেন তারা সহযোগিতা করেন, বিনিয়োগ করেন, কৃষির কথা বলেছেন। এই যে পারস্পরিক সহযোগিতা যদি হয় তাহলে কিন্তু আপনি দেশটা এমনি এগিয়ে যাবে। এবং এখন কোন দিকটা ধরবেন? জ্বালানি নিরাপত্তা চুক্তি, জ্বালানি নিরাপত্তা বিষয় আরেকটা খুব গুরুত্বপূর্ণ। আরেকটা যে কথাটি বলেছেন কৃষি এবং খাদ্য বিষয় নিরাপত্তার যে বিষয় বলেছেন, তারপরে যেই সড়কটার কথা বলেছেন যে আমাদের বাংলাদেশকে সংযুক্ত করে যদি সড়কটা হয়ে যেত তাহলে অনেক আগে থেকে আমরা কিন্তু এখন উল্টো পথে গিয়ে কিন্তু আমাদের থাইল্যান্ডের সাথে আবার সমুদ্র সংযোগের কথাও স্পষ্ট করে দেন। হ্যাঁ, সেটা কিন্তু আগের যে সরকার ছিল সেই সরকার তারা এটা বন্ধ করে দিয়েছেন, দেননি। কি কারণে দিলেন না গেল? তারপরে আপনার ওই যে আপনার সমুদ্রের দিয়া যে আমাদের যে মানে না যে কেবল কি কেবল, এটার সাইবার কেবল যে টেলিফোন মানে লাইন যেগুলো, সেটা কিন্তু বিএনপি সরকারের আমলে বন্ধ করে দিয়েছিলেন। পরবর্তী সময়ে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার যখন 9 সরকার গঠন করেন তখন অনেক বেশি অর্থ দিয়ে বেশি টাকা খরচ করে অনেক পরে কিন্তু সেই কানেকশনটা আমরা নিলাম। এই বিভিন্ন কাজগুলো অর্থাৎ দেশের মানুষের ভবিষ্যৎ চিন্তা করে কোনো কাজ কিন্তু করা হয়নি। যেটি বলেছেন বিদ্যুৎ 3200 মেগাওয়াট, সেখান থেকে এখন আমাদের উৎপাদন ক্ষমতা কত? 25,000-এর মতো, 24,600, ওই তো 25,000 মতো, প্রায় 25,000ই তো। এই যে আপনি 2000 থেকে আপনি কোন দিকে আপনি বাংলাদেশের, তারপরেও যেটা বলেছেন আমার প্রধানমন্ত্রী আজকে বলেছেন গত 15 বছর কোথায় ছিল, কোথায় সেই কথাগুলো বলতে গেলে তারপরেও আমাদের মুখস্থ কথার কথা বলে। আমি যে কথাটা বলি যে ওই মাননীয় প্রধানমন্ত্রী আজকে বলেছেন যে চোখে দেখেন না, আসলে চোখে দেখেন না তাদের দোষও আমি দিই না, চোখে কিন্তু ছানি পড়ে। হ্যাঁ, তো হ্যাঁ, ছানি পড়লে চিকিৎসা করতে হয়। হায়রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। চোখ থাকিতে অন্ধর লোক দেখছি আমরা। চোখে ছানি পড়া একটা রোগ আছে, সেই রোগটারে যদি না সারান তাহলে আপনি অন্ধই হয়ে যাবেন। কিন্তু এই জন্য এখন মানে ঠিক আছে, আমরা একটা বিরতিতে যাব, বিরতির পরে সে সুভাষ আমি আপনার কাছে আসবো। আমি প্রশ্নটা আপনাকে দিয়ে যেতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী আজকে বলেছেন আমাকে উৎখাত করলে পরবর্তীতে কে আসবে, এই প্রশ্নটি ছুড়ে দিয়েছেন আজকে সাংবাদিকদের মাধ্যমে। আপনার কাছ থেকে একটু টেনের মন্তব্য শুনতে চাই। প্রিয় দর্শক, নিটল টাটা টেবিলটাকে নেতৃত্ব দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন এই কথাটা বলতে গেলে তখন মনে পড়ে রবীন্দ্রনাথের সে বিখ্যাত গানের কথা, শুনে তোমার মুখের বাণী আসবে ফিরে বনের প্রাণী, হয়তো তোমার নিজের ঘরে পাষাণ হিয়া গলবে না।
সারা পৃথিবী এখন শেখ হাসিনাকে নিয়ে গবেষণা করছেন, ধন্যি করছেন। আপনি ঋষি সুনাক তো একেবারে স্পষ্ট করে বলেছেন যে আপনি শুধু আমার কাছে অনুকরণীয় ব্যক্তি নয়, আমার দুই কন্যার কাছেও কিন্তু আপনি অনুকরণীয় ব্যক্তি। আপনি খেয়াল করে দেখেছেন হাঁটু গেড়ে বসে ঋষি সুনাক ব্রিটেনের প্রধানমন্ত্রী তারা কিভাবে বঙ্গবন্ধু কন্যার সাথে কথা বলছেন। এই বাস্তবতাগুলো আমাদের অনেকে উপলব্ধি করে না। আমি একটু শেষ করে আনি, কেন জরুরি মাননীয় প্রধানমন্ত্রীর সফরটি কেন জরুরি ছিল। আপনি দেখেন এই যে মুক্ত বাণিজ্য চুক্তির যে পর্যালোচনা, এটা খুবই জরুরি একটা বিষয়। আপনি ইন্ডিয়া, মায়ানমার, থাইল্যান্ড টেরিটোরিয়াল যে হাইওয়ে, এটা আমাদের যে জন্য কত জরুরি সেই বিষয়টা মাননীয় প্রধানমন্ত্রী তার প্রত্যাশার কথা ব্যক্ত করেছেন। আপনি একটু আগে উল্লেখ করলেন না যে মুক্ত বাণিজ্য আলোচনা শুরুর জন্য একটি লেটার অফ ইন্টেন্ট, লেটার অফ ইন্টেন্ট মানে এটাকে অভিপ্রায় পত্র বলা হয়, অভিপ্রায় চুক্তি, যে আমরা তিনজন মিলে অভিপ্রায় ব্যক্ত করলাম, এটা এই চুক্তি স্বাক্ষর। এই যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আমরা কি সবাইকে উপলব্ধি করতে পারি, আমরা কি বুঝি? আপনি খেয়াল করে দেখুন তো, যখন কোভিডের অভিঘাতে সারা পৃথিবী পর্যদস্ত, তার পরবর্তীতে আমাদের বলার পরে খাড়াঘা পৃথিবীতে নেমে আসলো রাশিয়া ইউক্রেন যুদ্ধ। আপনার মনে পড়ে? আপনি তো গণমাধ্যমের একজন দায়িত্বশীল ব্যক্তি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে নতুন ভবন, সেই ভবনের উদ্বোধনের দিন মাননীয় প্রধানমন্ত্রী বক্তৃতায় কি বলেছিলেন? স্পষ্ট করে বলেছেন রাশিয়াকে শিক্ষা দিতে চান, খুব ভালো কথা, স্যাংশন পাল্টা স্যাংশন দিয়ে সারা পৃথিবীর মানুষকে কষ্ট দিচ্ছে। আর কেউ বলেছেন? বঙ্গবন্ধু কন্যা বঙ্গবন্ধুর পথ ধরেই কিন্তু এগিয়ে চলেন, তার আদর্শের উত্তরসূরি। আমি যুক্ত করি আপনাকে, আপনি বঙ্গবন্ধুর একজন খুব প্রিয় বন্ধু ছিলেন হোয়ারে বোমেদিন, এবং তিনি আলজাসের জোট নিরপেক্ষ সম্মেলনের যে উদ্যোক্তা ছিলেন, তিনি বঙ্গবন্ধুকে এত বেশি পছন্দ করতেন। এই যে যখন 1973 সালে যখন আরব ইসরায়েল যুদ্ধ শুরু হয়, সেই ভয়ঙ্কর সে যুদ্ধটি, সেই যুদ্ধের সময় পৃথিবীর কোনো মুসলিম প্রধান দেশ এই ব্যাপারে কোনো ইসরায়েলের বিরুদ্ধে বিবৃতি দেয়নি। বঙ্গবন্ধু 28 জন মেডিকেল কোরের টিম পাঠিয়েছিলেন মোহাম্মদ জমিরের নেতৃত্বে। আপনার এখানে রাষ্ট্রদূত জমির যিনি আসেন, আপনি খেয়াল করে দেখেছেন। এবং তখন মধ্যপ্রাচ্যের এই পাশে ওই আরব ইসরায়েল যুদ্ধের সময় আরবের জনগণের পক্ষে দাঁড়ানো, এটা খুবই একটা সাহসের পরিচয় ছিল। বঙ্গবন্ধু সেই কাজটি করেছেন। অতএব আজকে অনেকে অনেক কথা বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী যখন সংবাদ সম্মেলনের প্রশ্নের উত্তর দেন, তিনি সোজা সাপটা উত্তর দেন এবং ইনিয়ে বিনিয়ে কথা বলেন না। আমাদের তো অনেকেই মানে ইনিয়ে বিনিয়ে কথা বলেন, কত কথা শুনি। আজকে তো তথ্য প্রবাহের এই বারবারান্তের সময় অনেক বিভ্রান্তিকর তথ্য কিন্তু আমাদের সামনে উঠে আসে। আমি শুধু একটি কথা বলবো, এই যে বিমস্টেক, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ থাইল্যান্ড এবং বাংলাদেশ দুটোই কিন্তু বিমস্টেকের সদস্য। বর্তমান সভাপতি হচ্ছে এটার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী, এবং তাকে যেভাবে তিনি মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, আপনি দেখবেন গণমাধ্যমে এই বক্তব্য কিন্তু উঠে এসছে। এই গণমাধ্যমে তিনি স্পষ্ট করে তা বলেছেন, গণমাধ্যমে উঠে এসেছে। এটা আমি এখনো যে মনে করি তারা দুজন একমত পোষণ করেছেন, বিমস্টেক এই অঞ্চলে 180 কোটি মানুষের অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি হতে পারে, এবং এটার জন্য তিনি উদ্যোগ গ্রহণ করতে বলেছেন। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যাকে তিনি সাধুবাদ জানিয়েছেন এবং তার এই সহযোগিতার কারণে তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আপনি কি বলবেন? এই যে জলবায়ু উষ্ণতার কথা যখন আবুল কালাম আজাদ বলেন, আমার মনে পড়ে 2015 সালে মাননীয় প্রধানমন্ত্রীকে জাতিসংঘ অধিবেশনে তাকে চ্যাম্পিয়ন্স অফ আর্থ উপাধি দেওয়া হয়, সর্বোচ্চ জাতিসংঘের যে এই বিষয়ে যে পদকটি। কারণটা কি? যখন দেওয়া হয়েছে তখন বলা হয়েছিল যে কি কারণে দেওয়া হলো। ওখানে একটা কথা উল্লেখ করা হয়েছে, এই প্রধানমন্ত্রী তিনি 2008 সালে নির্বাচনের পর সরকার পরিচালনার দায়িত্বে এসে
এই কয় বছরে মাত্র তিনি 10% বনাঞ্চল বৃদ্ধি করেছেন। আমরা তো অনেক কথাই শুনি। আপনি চিন্তা করতে পারেন বাংলাদেশ কত আজ থেকে 15 বছর আগে কোথায় ছিল, কোন অন্ধকারে বাংলাদেশ ছিল, আর কোন আলোতে বন্ধ করে নিয়ে গেছেন। এই গত 2-3 দিন আগেই আমরা বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন করেছি। এই যে ভাবতে পেরেছিল কেউ? বঙ্গবন্ধু কন্যা 2001 সালে রেখে গেছেন 4300 মেগাওয়াট বিদ্যুৎ। তিনি 7 বছর পরে যখন আবার তিনি সরকার পরিচালনার দায়িত্বে এসেছেন, তিনি পেয়েছেন 3200 মেগাওয়াট বিদ্যুৎ, অর্থাৎ 1100 মেগাওয়াট বিদ্যুৎ নাই হয়ে গেছে। অনেক কথা কিন্তু বলেন অনেকেই, সেটাই কিন্তু আজকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী তার সংবাদ সম্মেলনে জানতে পেরেছি। সংক্ষিপ্ত করে আপনার বিমস্টেক সম্পর্কে আপনার কাছ থেকে একটু মন্তব্য শুনতে চাই। আসলে কি মানে যে কথাটি সুভাষ শেখর ভাই বলেছেন যথার্থ অর্থে, মানে আপনি খেয়াল করবেন যে বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনা, যেটি আমি বলেছি অনেক আগে থেকে বিশ্ব নেতা, আমি আরেকটি আলোচনা সভায় অন্য একটি চ্যানেলে বলেছি যে আমরা কেউ কিন্তু স্বীকার করি বা না করি তাতে কিচ্ছু এসে যায় না। সারা বিশ্বের মানে বিশ্ব নেতৃবৃন্দের সমীহ আদায় করেছেন তিনি তার যোগ্যতা, দক্ষতা, দূরদৃষ্টি দিয়ে। এবং আপনি এই যে জলবায়ু পরিবর্তনের যে তহবিলটা তিনি তো আন্তর্জাতিক অঙ্গনে উত্থাপন করেছেনই, নিজস্ব তহবিল থেকে কিন্তু বাংলাদেশে আমাদের অর্থ সংগ্রহ করে যেটি করেছেন। এবং আরেকটি আপনি দেখবেন যে বিভিন্ন দেশে আজকেও বলেছেন যে থাইল্যান্ড এবং আঞ্চলিক মানে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে যদি সুসম্পর্ক রাখা না হয় তাহলে তো একটি দেশ এগোতে পারে না। এবং আপনি আমাদের এখানে চিকিৎসার জন্য অনেকেই যাদের সামর্থ্যবান আছেন এই দেশে চিকিৎসা বাদ দিয়ে কিন্তু থাইল্যান্ডে চলে যান। তিনি মাননীয় প্রধানমন্ত্রী এবার কিন্তু সফরে বলেছেন যে শিক্ষা, অন্যান্য খাতে তো সহযোগিতা, বিশেষ করে আমাদের স্বাস্থ্য খাতে যেন তারা সহযোগিতা করেন, বিনিয়োগ করেন, কৃষির কথা বলেছেন। এই যে পারস্পরিক সহযোগিতা যদি হয় তাহলে কিন্তু আপনি দেশটা এমনি এগিয়ে যাবে। এবং এখন কোন দিকটা ধরবেন? জ্বালানি নিরাপত্তা চুক্তি, জ্বালানি নিরাপত্তা বিষয় আরেকটা খুব গুরুত্বপূর্ণ। আরেকটা যে কথাটি বলেছেন কৃষি এবং খাদ্য বিষয় নিরাপত্তার বিষয় বলেছেন। তারপরে যে সড়কটার কথা বলেছেন যে আমাদের বাংলাদেশকে সংযুক্ত করে যদি সড়কটা হয়ে যেত তাহলে অনেক আগে থেকে আমরা কিন্তু এখন উল্টো পথে গিয়ে কিন্তু আমাদের থাইল্যান্ডের সাথে আবার সমুদ্র সংযোগের কথাও স্পষ্ট করে দেন। হ্যাঁ, সেটা কিন্তু আগের যে সরকার ছিল সেই সরকার তারা এটা বন্ধ করে দিয়েছেন, দেননি। কি কারণে দিলেন না গেল। তারপরে আপনার ওই যে আপনার সমুদ্রের দিয়া যে আমাদের যে মানে না যে কেবল কি কেবল, এটার সাইবার কেবল যে টেলিফোন মানে লাইন যেগুলো, সেটা কিন্তু বিএনপি সরকারের আমলে বন্ধ করে দিয়েছিলেন। পরবর্তী সময়ে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার যখন 9 সরকার গঠন করেন তখন অনেক বেশি অর্থ দিয়ে বেশি টাকা খরচ করে অনেক পরে কিন্তু সেই কানেকশনটা আমরা নিলাম। এই বিভিন্ন কাজগুলো অর্থাৎ দেশের মানুষের ভবিষ্যৎ চিন্তা করে কোনো কাজ কিন্তু করা হয়নি। যেটি বলেছেন বিদ্যুৎ 3200 মেগাওয়াট, সেখান থেকে এখন আমাদের উৎপাদন ক্ষমতা কত? 25,000-এর মতো, 24,600, ওই তো 25,000 মতো, প্রায় 25,000ই তো। এই যে আপনি 2000 থেকে আপনি কোন দিকে আপনি বাংলাদেশের, তারপরেও যেটা বলেছেন আমার প্রধানমন্ত্রী আজকে বলেছেন গত 15 বছর কোথায় ছিল, কোথায় সেই কথাগুলো বলতে গেলে তারপরেও আমাদের মুখস্থ কথার কথা মনে, আমি যে কথাটা বলি যে ওই মাননীয় প্রধানমন্ত্রী আজকে বলেছেন যে চোখে দেখেন না, আসলে চোখে দেখেন না তাদের দোষও আমি দিই না, চোখে কিন্তু ছানি পড়ে। হ্যাঁ, তো হ্যাঁ ছানি পড়লে চিকিৎসা করতে হয়। আইরে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ, চোখ থাকিতে অন্ধ লোক দেখছি। চোখে ছানি পড়া একটা রোগ আছে, সেই রোগটারে যদি না সারান তাহলে আপনি অন্ধই হয়ে যাবেন। কিন্তু এই জন্য এখন মানে ঠিক আছে, আমরা একটা বিরতি যাব, বিরতির পরে এসে সুভাষ আমি আপনার কাছে আসবো। আমি প্রশ্নটা আপনাকে দিয়ে যেতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী আজকে বলেছেন আমাকে উৎখাত করলে পরবর্তীতে কে আসবে, এই প্রশ্নটি ছুড়ে দিয়েছেন আজকে সাংবাদিকদের মাধ্যমে। আপনার কাছ থেকে একটি টেনের মন্তব্য শুনতে চাই। প্রিয় দর্শক, নিটল টাটা টেবিল আজকের এই সংবাদ সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রীকে একটা প্রশ্ন করা হয়েছিল সমবায় ভিত্তিক কৃষি নিয়ে, যে কৃষকরা অনেকেই শঙ্কায় থাকেন যে সমবায় ভিত্তিক যদি যায় তাহলে কৃষক তার জমি হারাবেন কিনা। মাননীয় প্রধানমন্ত্রী সেটি খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন। আপনার কাছ থেকে একটু মন্তব্য শুনতে চাই। বঙ্গবন্ধুর যে দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, যেটা অনেকে এখন বলতে চান না, আমার খুব কষ্টটা সেখানে। অর্থাৎ বঙ্গবন্ধুর
দর্শন তারা বুঝতে চান না এবং বোঝেন না। অনেকে আবার বঙ্গবন্ধুর নাম ব্যবহার করেন, এটাও আমার একটা কষ্ট। এই যে সমবায় ভিত্তিক যে কৃষির যে ব্যাপারটি, তার পুরো এই বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বাকশালের দর্শনের মধ্যে রয়েছে। আপনি ধরেন আপনার এলাকার নারায়ণগঞ্জের যে এলাকায় আপনি জন্ম হয়েছে, ওই এলাকার থেকে যে সমস্ত পণ্য উৎপাদিত হয়, তারা যদি 100 জন মিলে একটা সমবায় করে, সেটা নিয়ে যদি কারণ বাজারে আসে, তাদের কিন্তু ঠকানোর সম্ভাবনা কম। যশোর থেকে যে ফুলের যখন আগে আসতো, তখন আগে যেভাবে আলাদা আলাদা করে আসতো, এখন বেশ কয়েকজন মিলে যখন আসছে, তখন কিন্তু ন্যায্য দামে পাওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে গেছে। এবং ছোট ছোট জমি 10 কাঠা 5 কাঠা এই জমিগুলো, এটা কিন্তু একসাথে উৎপাদন খুব বড় বেশি করা যায় না। সমবায় ভিত্তিক কৃষি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যে কারণে দেখছেন যে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে বাংলাদেশে কৃষিতে অভূতপূর্ব বিপ্লব সংঘটিত হয়েছে। আপনি কোভিডকালীন সময় অনেক বড় বড় জ্ঞানীজন গুণীজন টেলিভিশন টক শোতে, তাদের লেখালেখিতে, পত্রিকার প্রতিবেদনে এসেছে যে হাজার হাজার মানুষ ঢাকা শহর সহ বাংলাদেশে রাস্তায় পড়ে থাকবে, না খেয়ে মারা যাবে, রোগে আক্রান্ত হয়ে মারা যাবে। 98 সালে বন্যার সময় কিন্তু সে মন্তব্য বলেছিল যে CNN BBC পর্যন্ত বলেছিল যে 10 মিলিয়ন মানুষ মারা যাবে। চিন্তা করে 10 মিলিয়ন, 1 কোটি হিসাব করা যায়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কিন্তু একটি মানুষকে না খেয়ে মরতে দেননি। তিনি কিন্তু আজকে বলেছেন যে সমবায় কৃষির মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী নিজেও গত বছর 1 লাখ টাকা ইনকাম করেছেন। এই যে বাংলাদেশের খবর যারা জানেন না, বাংলাদেশের খবর যারা জানেন না, যারা বাংলাদেশের মানুষের কাছে যান না, বাংলাদেশের মানুষের চাওয়া পাওয়া বুঝতে চান না, তারাই বিভ্রান্তিকর বক্তব্য দেন। কোথায় এগিয়েছে বাংলাদেশ? কেউ কখনো ভেবেছে যে বাংলাদেশে খুলনার থেকে 4 ঘন্টায় ঢাকা শহরে আসবে? আমি নিজে 81 সালে প্রথম ঢাকা শহরে এসেছি 27 ঘন্টায়, যশোর থেকে ঢাকায় এসেছি। আমি নিজে ঢাকা শহরে রাজনৈতিক কর্মসূচি পালন করতে 86 সালে 87 সালে এই সময়টাতে গিয়েছি ঢাকার থেকে কুমিল্লায় 4.25 ঘন্টা 4.5 ঘন্টায়, 3টে ফেরি পার হয়ে। আজকের বাংলাদেশ কোথায় গিয়েছে? তা এখন তো অনেক কথাই বলতে শুনি, পৃথিবীতে কোন সরকার প্রধান রাষ্ট্র প্রধান এই যখন ফিলিস্তিনিতে যে অত্যাচার, নির্যাতন, হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছে? বাংলাদেশে তো অনেক ধর্মভিত্তিক রাজনৈতিক দলের কথা বলা যায়, অনেক ইসলামী আন্দোলনের কথা ঘোষণা করেন, তারা এইগুলোর প্রতিবাদ করেছে। আমি সেই কথাই বলছি। আজকে দেখেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেই পথ ধরে তিনি প্রতিবাদ করেছেন, তার অভিমত ব্যক্ত করেছেন, সেই পথ ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের খুব উচ্চমানের বিশ্ববিদ্যালয় আজকে বিক্ষোভ হচ্ছে। এবং সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকাটা কি? আমি এই প্রসঙ্গে আপনার কাছে যেতে, মাননীয় প্রধানমন্ত্রী এখানে বলেছেন পুলিশ এখন আমেরিকার পুলিশের অনুসরণ করতে পারে। একটা প্রসঙ্গে তিনি বলেছেন যে গত বছরের 28 অক্টোবর যে ঘটনা ঘটেছে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমরা পুলিশকে ধৈর্য ধরতে বলেছি। এখন যে অবস্থা দাঁড়িয়েছে সেখানে মনে হয় আমেরিকান যে পুলিশ রয়েছে তাদেরকে বাংলাদেশের পুলিশের অনুসরণ করা উচিত। কারণ আপনি জানেন যে একজন অধ্যাপককে, বাংলাদেশের বাঙালি অধ্যাপককে যেভাবে অ্যারেস্ট করা হয়েছে, হ্যান্ডকাপ পরানো হয়েছে, সেটি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য রেখেছেন। আচ্ছা, আপনাকে আমি দেখাই, যদি আপনি জানি না আপনার ক্যামেরা ধরতে পারবে কিনা। আমাকে একজন সাবেক প্রধান বিচারপতি পাঠিয়েছেন একটু আগে। জানি না দেখাতে পারছে কিনা। এই বাস্তবতা সারা পৃথিবীতে মানুষ কিন্তু দেখছে, এই সারা পৃথিবীতে মানুষ কিন্তু দেখছে। এবং যে কারণে ওই রাষ্ট্রেই সবচেয়ে নাম করা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আজকে সোচ্চার হয়েছে। তা আপনি একটা কথা মনে রাখবেন যে মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘের অধিবেশনে যখন বক্তৃতায় বলছেন, আপনাদের উন্নত রাষ্ট্রগুলো মানবাধিকারের সংজ্ঞা আমি বুঝি না। আটলান্টিক মহাসাগরের এপারে একটা মানবাধিকারের সংজ্ঞা, ওপারে একটা মানবাধিকারের সংজ্ঞা। একই প্রসঙ্গে আপনার কাছে আজাদ ভাই যেতে চাই আমি।
মানে একইভাবে আমি যে হার্ভার্ড ইউনিভার্সিটিতে শুধু বিক্ষোভই না, মানে ফিলিস্তিনের পতাকা কিন্তু পুড়িয়েছে, টানিয়ে দেওয়া হচ্ছে। এবং আজকে আপনি দেখেন যে আমাদের বাংলাদেশে ফিলিস্তিনের একটা নিন্দা পর্যন্ত মানে বিরোধী দলের নেতা জামাতে ইসলামী যে যারা রাজনীতি করেন, রাজনৈতিক দল জনগণের কথা বলেন, কেন করে নাই? একটা প্রতিবাদ, নিন্দা হত্যাযজ্ঞের করে নাই। অথচ আমি তাহলে তারা যে করলো না, যে তাদের মুরব্বীরা অসন্তুষ্ট হবেন। আজকে যে 900 মাননীয় প্রধানমন্ত্রী 900-র বেশি গ্রেপ্তার হয়ে গেছে, কিন্তু 900 যে ছাত্রছাত্রী গ্রেপ্তার হলো সারা বিক্ষোভ, এমনকি ইসরায়েলের রাজধানী তেল আবিবে পর্যন্ত নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ যেভাবে গ্রেফতার হ্যাঁ, করা হয়েছে, গ্রেফতার, মানে যে তারা আবার অমানবিক মানবাধিকার লঙ্ঘনের কথা বলে, বাংলাদেশের মানবাধিকার নিয়ে কথা বলে। এই জায়গায় কথা বলে না কেন? তারা তো কোনো কথা বলে না। কথা না বললে যে জিনিসটা হয়, একটা পরিষ্কার এক কথা বলতে চাই, জনগণ থেকে যখন বিচ্ছিন্ন হবে, আপনি মুসলিম লীগ পাকিস্তান স্বাধীন করেছিল না, সেই মুসলিম লীগ 47-এর পরে 54 সালে কিন্তু নিশ্চিহ্ন হয়ে গেছিল। জনগণের বিরুদ্ধে যখন দাঁড়িয়েছিল তখন সেই মুসলিম লীগ কিন্তু আর টিকতে পারেনি। আজকে মুসলিম লীগের নাম ঠিকানা আপনি বেয়ারিং হয়ে গেছে, কোনো খবর আছে? সুতরাং জনগণের বিরুদ্ধে যখন দাঁড়ায়, আপনি সুভাষ সিংহ রায় এর আগে বলেছিলেন করোনার সময় আওয়ামী লীগের মন্ত্রী এমপি তারা মারা গেছে, বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মারা গেছে, তারা যেহেতু পাশে ছিল, দাঁড়িয়েছিল। এই যে শীতে গেল, গরম, আওয়ামী লীগের নেতা এবং কর্মীরা, সহযোগী সংগঠনগুলো মানুষের পাশে দাঁড়াচ্ছে। অন্যরা কিন্তু কথা বলছেন। আপনি মানুষের পাশে যে এক গ্লাস পানি দেওয়া, এক গ্লাস শরবত আগায় দেওয়া, একটা ডাব দেওয়া, এগুলো কিন্তু সরকারি দল, বৃহত্তম দল, রাজনৈতিক দল আওয়ামী লীগের লোকজনই করছে। তো সুতরাং জনগণের জন্য জনগণ তো তাদেরকেই ভোট দেবে, তাদেরকেই সমর্থন করবে। তারা এমনি বলবে যে আমরা এই নির্বাচন করব না, কোনো নির্বাচনই তাদের করতে হবে না, তাদের এইভাবে নির্বাচনের যে কথা বলে, তারা কি নির্বাচন করেছে? সর্বশেষ যে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনে 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কত শতাংশ ভোট পেয়েছিল? কয়টা সিট পেয়েছিল? 29টি আসন। 29টি আসন। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার গঠন করার পরে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন জিতেছেন আওয়ামী লীগ সরকারের অধীনে। তা এইটাতে সর্বোচ্চ তাদের অবস্থান। এবং নির্বাচনের 5%, 10% কত গল্প তো শোনান। গণমাধ্যম কি বাংলাদেশে নাই? এতগুলো গণমাধ্যম, এতগুলো অনলাইন, এতগুলো পত্রিকা, কোন পত্রিকায় প্রতিবেদনে এগুলো উঠে আসে না। তাদের এই পল্টনের ভাষণে শুধু এই কথাই। আপনি দেখেন যারা কথা বলে, এগুলো উন্নত রাষ্ট্রগুলোতে জাতীয় নির্বাচনে কত শতাংশ ভোট পড়ে? 15 থেকে 20%। এবং উপনির্বাচনে ভোট পড়ে 1.5 থেকে 2%। তারা আজকে মানবাধিকারের কথা বলেন, অদ্ভুত লাগে একবার। সেই প্রশ্নগুলো মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই সব সময় কথা বলেন। সেখানে আমাদের গণমাধ্যম কর্মীদেরকে একটু সজাগ থাকার কথা বলেছেন, সতর্ক হয়ে কাজ কথা বলেছেন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, নিটল